দর্শক, আজকের ডেইলি টকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজ কথা বলবো বাংলাদেশ এবং চীনের মধ্যকার একটি সামরিক চুক্তির কথা শোনা যাচ্ছে। সেটি নিয়ে শোনা যাচ্ছে 608 কোটি টাকা মূল্যের একটি ডিফেন্স বাজেটে বা ডিফেন্স চুক্তিতে চীনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ, এটি শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে আজকে পররাষ্ট্র উপদেষ্টা, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে বিষয়টি খোলামেলা করেননি, এখনো পুরোপুরি পূর্ণাঙ্গভাবে তিনি বিষয়টি স্বীকার করেননি। তিনি বলতে চাচ্ছেন যে এমন কোনো চুক্তি করা হবে না যাতে কোনো পক্ষ বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাব রাখে বা বাংলাদেশের সাথে শত্রুতা তৈরি হয়, এমন কোনো পদক্ষেপ বাংলাদেশ নেবে না, এমনটি কিন্তু বলেছেন বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কিন্তু এর মধ্যেই যে খবরটি চাউর হয়েছে বা যেটি নিয়ে ইতিমধ্যে বিবিসির মতো গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, সেটি হলো যে বাংলাদেশ এবং চীনের মধ্যে সামরিক ড্রোন কারখানা তৈরির 608 কোটি টাকা মূল্যের একটি সামরিক ড্রোন কারখানা তৈরি করা হচ্ছে, যেখানে আসলে সামরিক বাহিনী মানে সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনীর ব্যবহারের জন্য, যুদ্ধে ব্যবহারের জন্য যে ড্রোনগুলো আছে সেই ড্রোন তৈরি করা হবে। কিন্তু এই মুহূর্তে আমরা যদি বাংলাদেশের আশেপাশের দেশগুলোর দিকে দেখি, বিশেষ করে উপমহাদেশের দিকে তাকাই, উপমহাদেশে আমরা আজকে জানার চেষ্টা করব যে কোন দেশের আসলে ড্রোন সক্ষমতা কতটুকু এবং বৈশ্বিকভাবে আসলে সামরিক যে ড্রোনের ব্যবহার আসলে কতটুকু বাড়ছে, সেটা আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যদি যাই যে ভারত এবং পাকিস্তানের প্রসঙ্গে, সেখানে বলতে হয় যে কিছুদিন আগেই কিন্তু অপারেশন সিন্দুর নামে একটি অপারেশন পরিচালনা করেছিল ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে, এবং পাকিস্তানও পাল্টা জবাবে অপারেশন বানিয়ানুম মারসুস এই নামে পাল্টা আরেকটি অভিযান পরিচালনা করেছিল ভারতের বিরুদ্ধে। এই যে দুই দেশের দুই অপারেশন, এটি কিন্তু আসলে মূলত একটা যুদ্ধের রূপ নিয়েছিল, এবং পাকিস্তান দাবি করছে যে তারা এই যুদ্ধে ভারতের 60টি যুদ্ধবিমান, রাফায়েল যুদ্ধবিমান বিধ্বস্ত করেছে ডগ ফাইটের মাধ্যমে। কিন্তু এর পাশাপাশি যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে যে উভয় দেশই কিন্তু ব্যাপক পরিমাণে এই 4-5 দিনের যুদ্ধে ব্যাপক পরিমাণে সামরিক ড্রোনের ব্যবহার করেছে, এবং সে সমস্ত সামরিক ড্রোনের আঘাতে হতাহতের ঘটনাও কিন্তু ঘটেছে। সেদিকে দিয়ে যদি বলতে যাই যে পাকিস্তানের নূর খান এয়ারবেসে কিন্তু ভারতের একটি ড্রোন আঘাত এনেছিল, এবং সেখানে পাকিস্তান বিমান বাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাও কিন্তু নিহত হন। ওদিকে পাকিস্তানের ড্রোন হামলায় নিহত হন ভারতের একজন সরকারের একজন কর্মকর্তা, দায়িত্বশীল কাশ্মীরের দিককার। তো বোঝাই যাচ্ছে যে ইতোমধ্যেই কিন্তু ভারত এবং পাকিস্তান তারা যুদ্ধে ড্রোন ব্যবহার করে ফেলেছে, এবং সাম্প্রতিককালে যে ভারত কিন্তু ইতোমধ্যে পাকিস্তানকে হুমকি দিচ্ছে, কারণ পাকিস্তান নাকি ভারতের সীমান্তে অনবরত সামরিক ড্রোন পাঠাচ্ছে। তো ড্রোনের যে খেলা, সেটি কিন্তু উপমহাদেশে বেশ আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে বা চলছে। এর বাইরে যদি একটু যাই, সেটা হলো যে ইসরায়েল লেবাননে এবং ফিলিস্তিনের গাজায় অসংখ্য বোমাবর্ষণের কাজে তারা কিন্তু ড্রোন ব্যবহার করে। একই সাথে মুসলিম দেশ ইরানও ব্যাপক পরিমাণে ড্রোন ব্যবহার করছে, এবং সেই ড্রোন নিয়ে কিন্তু তারা সরাসরি ইসরায়েলে আক্রমণও চালিয়েছে। ইরাকের উপর দিয়ে উড়ে গিয়ে সেই ড্রোনগুলো ইসরায়েলে আক্রমণ চালিয়েছে। এবং এর বাইরে যদি বলি যে ইরানেও কিন্তু ড্রোন ব্যবহার করে আক্রমণ চালাচ্ছে। মানে আগে একটা সময় ছিল যখন ড্রোন বলতে সেটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেই ছিল, কিন্তু এখন কিন্তু সব দেশই কম বেশি ড্রোন বানাচ্ছে। এবং যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকাই, সেখানেও কিন্তু সামরিক ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। এবং ড্রোন এমন একটা অপরিহার্য যুদ্ধের অস্ত্রতে পরিণত হয়েছে যে ড্রোন শক্তি যার যত বেশি, সেই যুদ্ধে তত বেশি এগিয়ে থাকছে। কারণ ড্রোনের বদলে আগে ব্যবহার করা হতো যুদ্ধবিমান বা আর্টিলারি শেল। এখানে দুটি বিষয় লক্ষণীয়, যে আর্টিলারি শেল
দিয়ে যে যুদ্ধ করা হতো বা যুদ্ধে যে আর্টিলারি শেল নিক্ষেপ করা হতো, সেই আর্টিলারি শেল জায়গা মতো গিয়ে পড়বে কিনা সেটা নিয়েও যেমন নিশ্চয়তা ছিল না, তেমনি যুদ্ধ বিমানের মাধ্যমে একজন পাইলট যখন যুদ্ধ বিমান নিয়ে বিমান হামলা চালাতে যান, তো তখন সেই পাইলটের জীবনের শঙ্কা থাকে, তার বিমান বিধ্বস্ত হওয়ার বা শুটডাউন হওয়ার শত্রুপক্ষের দ্বারা ভয় থাকে। সেখানে একটা পাইলটের জীবন খুবই গুরুত্বপূর্ণ, সেখানে একজন পাইলটের মৃত্যুবরণ করার সমূহ অধিকাংশ ক্ষেত্রেই সেই ঝুঁকি থাকে। সেখানে ড্রোন কিন্তু নিরাপদ। ড্রোন কোনো মানুষের ক্ষতি করা মানে যে দেশের যে সেনাবাহিনীর ড্রোন থাকবে তাদের নিজস্ব ক্ষয়ক্ষতি এড়িয়ে শত্রু বাহিনীকে ব্যাপক ক্ষতি করা সম্ভব হয় এই ড্রোনের মাধ্যমে, এবং বহু দূরে গিয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে কিন্তু ড্রোন আঘাত করে থাকে। এবং বর্তমান সাম্প্রতিক সময়ের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে ড্রোনের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। এখন কিন্তু যুদ্ধের গতি প্রকৃতি মূলত স্থলবাহিনীর হাতে নেই, এটি এখন পুরোপুরি চলে যাচ্ছে ড্রোন ইউনিটগুলোর হাতে, এবং সেটিকে সামনে রেখেই কিন্তু আমরা নিকট অতীতেই দেখতে পাচ্ছি যে পাকিস্তান সেনাবাহিনী তাদের অসংখ্য ড্রোন ইউনিট রয়েছে, স্পেসিফিকলি ড্রোন ইউনিট যেগুলো শুধুমাত্র ড্রোনই ব্যবহার করে, এবং পাকিস্তান নিজেও বেশ কয়েক ধরনের ড্রোন তৈরি করে, যার মধ্যে বুরাক নামে একটি ড্রোন আছে যেটা তারা 2013 সাল থেকে উৎপাদন করছে এবং বহির্বিশ্বের কাছে তারা বিক্রিও করছে। তো আবার ভারত গত 6 জানুয়ারি, এই চলতি বছরেরই 6 জানুয়ারি 2026-এর 6 জানুয়ারি তাদের সেনাবাহিনীর বিশেষায়িত ভৈরব ব্যাটালিয়ন নামে একটি নতুন আলাদা সেনাবাহিনীর মধ্যেই ব্যাটালিয়ন তৈরি করেছে, যে ব্যাটালিয়নের কাজই হলো শুধুমাত্র ড্রোন নিয়ে যুদ্ধ করা। এবং তাদের প্রত্যেকটি সদস্য, এই ভৈরব ব্যাটালিয়নের প্রত্যেকটি সদস্য কিন্তু প্রযুক্তিগত যুদ্ধে পারদর্শী, বিশেষ করে ড্রোন দিয়ে যে বোমা হামলা চালানো একটা জায়গায়, সেগুলোতে কিন্তু তারা পারদর্শী। কিন্তু সেই তুলনায় যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি, সেখানে দেখা যাচ্ছে যে ওই গত মাসেই বাংলাদেশ সেনাবাহিনীর আফ্রিকার দেশ সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর একটি জাতিসংঘের মিশনে থাকা একটি ইউনিটের উপর হামলা হয়েছিল বিদ্রোহী একটি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা। সেই ড্রোন হামলায় 8 জন বাংলাদেশি সৈন্য নিহত হন, এবং জানাও যায়নি যে ঠিক কারা সেই ড্রোন দিয়ে বোমা হামলাটা করেছে। ড্রোন হামলা এতটাই মারাত্মক হয়ে থাকে যে এখানে যে হামলাকারী, কোথা থেকে হামলাটা পরিচালনা করা হচ্ছে, সেগুলো আসলে সহজে পাওয়া যায় না, এরকম অনেক বিষয় থাকে। তো বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে ড্রোন হামলার শিকার হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর 8 জন সদস্য ড্রোন হামলায় নিহত হন সুদানে, এবং সেটা গত মাসে 2025-এর ডিসেম্বরেই। সেক্ষেত্রে বাংলাদেশ ড্রোন ব্যবহারে কতটুকু এগিয়ে আছে এ বিষয়ে যদি বলতে যাই, বাংলাদেশ কিন্তু প্রায় 2.5 বছর আগেই তুরস্কর কাছ থেকে বায়ারাক্তার TB2 নামে একটি সামরিক ড্রোন নিয়ে এসেছে, যেটি মূলত রিকনসিস মিশনের পাশাপাশি মানে নজরদারির পাশাপাশি বোমা হামলা করতেও সক্ষম। বায়ারাক্তারকে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে বা বিমান বাহিনীর পক্ষ থেকে টহল দেয়াতে, আকাশে তারা মহড়া দিচ্ছে। কিন্তু এটি কি আসলে যথেষ্ট? উত্তর হচ্ছে না। এটি বর্তমান আমাদের বাংলাদেশের আশেপাশের যে দেশগুলো, এবং এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে মিয়ানমারে যে সামরিক বাহিনীর সাথে যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর লড়াই চলছে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ড্রোনের ব্যবহার দেখা যাচ্ছে, এবং সেখানকার বিদ্রোহী গ্রুপগুলো, বিশেষ করে আরাকান আর্মি সহ আরও যে বিদ্রোহী গ্রুপগুলো আছে, তারা কিন্তু নিজেরাই ড্রোন তৈরি করছে, ড্রোন তৈরির সক্ষমতা তাদের আছে। সেই তুলনায় বাংলাদেশ কিন্তু কিছু ড্রোন তুরস্কের কাছ থেকে কিনে এনেছে, ঠিক আছে, কিন্তু নিজস্ব কোনো ড্রোন বাংলাদেশ এখনো তৈরির দিকে মনোযোগ দেয়নি, যেটি হয়তো চীনের সাথে যদি চুক্তিটি হয়ে যায় এবং চীনের সাথে যৌথভাবে সামরিক এই ড্রোন তৈরির কারখানাটি চালু হয়, তাহলে বলা যায় যে বাংলাদেশের কিছুটা ড্রোন শক্তি বাড়তে পারে। এর বাইরে আরও একটি বিষয়ের অভাব রয়েছে বাংলাদেশের মধ্যেই কিন্তু অনেক মেধাবী তরুণ রয়েছে, কিশোর রয়েছে, যারা ড্রোন তৈরি করতে পারেন, সামরিক ড্রোন তৈরি করতে পারেন, যে কোনো ধরনের ড্রোন তৈরি করতে পারেন, কিন্তু তাদেরকে আসলে পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা করার জন্য সরকারের তেমন কোনো উদ্যোগ আসলে আমাদের চোখে পড়েনি কখনো। কিন্তু সেই উদ্যোগটিও যদি বাংলাদেশ সরকার নেয়, তাহলে বাংলাদেশের মধ্যেই ব্যাপক পরিমাণে ড্রোন তৈরি করা সম্ভব, সামরিক ড্রোন তৈরি করা সম্ভব। কিন্তু এভাবে কিনে, বহির্বিশ্বের কাছ থেকে কিনে আসলে শক্তিশালী হওয়াটা অতটা সহজ কথা নয়। তো এই ছিল আজকের ডেইলি টকে আমার কাছে সর্বশেষ। দেখা হবে নতুন কোনো ডেইলি টকের নতুন কোনো আয়োজনে। থাকুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই। অগ্রযাত্রা প্রতিদিন
নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।